গর্ভবতী হওয়ার চেয়ে খুশির সংবাদ একজন নারীর কাছে আর কিছুই হতে পারে না। কিন্তু আমি এই সংবাদে শঙ্কিত। শুধু আমি না, আমার পরিবারের সবাই শঙ্কিত। আমার 1.5 বছরের দুধের বাচ্চাটা ক্ষুধায় কান্না করছে, কিন্তু আমার সেদিকে কোনো নজর নেই। দরজায় দাঁড়িয়ে শাশুড়ি, স্বামী আর ননদের তর্ক শুনছি। আমার শাশুড়ি হাফসা বেগম চিল্লাছে, এইবারও যদি তোমার বউ আমারে নাতি দিবার না পারে, তয় আমি তোমারে আবারও বিয়া করামো। কি অলক্ষী বউ আনলাম গো, আমার বংশের বাত্তি জ্বালানির লাইগা একটা নাতি দিবার পারে না। হানির আব্বু তাকে বোঝানোর চেষ্টা করছে। আম্মা, ছেলে হয় না এতে হানির আব্বুর কোনো দোষ নেই। তোমাকে কতবার বলবো, বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে সেটা মেয়েদের হাতে থাকে না। তুমি আর কথা কইও না বাবা, আমার চুল বাতাসে পাকে নাই, আমি এইসব জানি। আরে পাশের বাড়ির রইসের সেদিন বিয়া করছে, হেয়ার সেরা ওইয়া পড়ল। আর তোমার বউ এতদিনেও একটা জন্ম দিতে পারতাছে না। আম্মা, তুমি বোঝার চেষ্টা করো। পাশ থেকে ননদ মৌমি বলে ওঠে, শুধু মাকে বুঝলে হবে ভাইয়া, তুমি একটু বুঝতে চেষ্টা করো। আম্মা তো হাসা কথা কইছে, তুই একটা শিক্ষিত মেয়ে হয়ে এসব কথা বলছিস। ভাইয়া, প্রশ্নটা শিক্ষিত কিংবা মুখহর নয়। কিছু জিনিস যুক্তি দিয়ে চলে না। তোর ছেলে না হলে আমাদের বংশ সামনে যাবে কেমনে? তোদের যা খুশি কর। আমার তো বাড়িতে থাকতেই মন চায় না। শুক্রবার দিন একটু বাসায় আরাম করব, তা না, সারাদিন ছেলে ছেলে করে মাথার পোকা নাড়িয়ে দিচ্ছে সবাই বলে আমার স্বামী বের হয়ে যায়। তখনই শাশুড়ি মা আবার শুরু করলো, দেখছিস মৌমি, জানি না তোর বাপে কি দেখে আমার হামিমরে এই বউ বিয়া করাইলো। আমার ছেলেটা ঘরে একটু শান্তিও পায় না, নিজে তো মইরা গেছে, আমারে থুইয়া গেছে এইসব দেখার লাগা। যা তা বলেছ মা, বাবা তো সাদা চামড়া দেখেই ছেলেকে বিয়ে করেছিল। না দেখলো গুণ, না দেখলো শিক্ষা, খালি এইটা। বিয়ারও তো বছর হইছে, অহনো ভালো করে দুইটা রানতে পর্যন্ত পারে না। আর তার বাপ মা তো বিয়া দেয়া আজার হইছে, 2 টাকার জিনিস লগে দেয় নাই। কটকটি করে মৌমি বলে, আহা মা, এভাবে বলো না, পরে তোমার ছেলের বউ আবার বলে বসবে আমরা যৌতুক চাই। তার মুখে তো এখন আবার খই ফোটে। একটু গলা উঁচিয়ে আমার শাশুড়ি বলে, কি এর যৌতুক? হয়ের বাইত আউনের সোম সব মায়ারার ঘর সাজানি জিনিসপত্র আনে, এইটা যৌতুক কেমনে হয়? তোমার যে কথা মা, ঘর সাজানোর জিনিস আনবে। আরে, এত বছর ভাইয়ের বিয়ে হলো, একটা ভালো কাপড় দিছে ভাবির বাড়ি থেকে। 2 ঈদে যে কাপড় দেয় মনে হয় ফুটপাত থেকে কিনে আনছে। মনে আছে বিয়ের সময় তোমাকে দেওয়া শাড়িটার কথা? মনে থাকবো না? এক ধোয়া দিতে রং উঠে গেছিল, খালি ওই শাড়ি যা কাপড় দিছে সব 2 নম্বরই। আমার তো মাঝে মধ্যে মনে হয় বিয়ার সময় তোর ভাইয়ারে যে স্বর্ণের চেন দিছিল হেইডও ইমিটেশনের। যা তা বলেছ, একবার স্যাকরার কাছে গিয়ে পরীক্ষা করিয়ে নেও, যে ঠকবার শ্বশুরবাড়ি তোমার ছেলের কপালে জুটেছে। না আর দাঁড়াতে পারলাম না, দিনরাত এদের কথা শুনতে শুনতে অসহ্য হয়ে গিয়েছি। কত সহ্য করা যায়? এরা কিভাবে আমি মানুষ নই? কথাটা ভেবে রুবি নামের 25 বছরের নারী নিজের ঘরের দরজা বন্ধ করে দেয়। এদিকে ছোট্ট মেয়েটা কান্না করে চলেছে। রুবির ভীষণ রাগ হলো, তাই মেয়েটাকে একটা থাপ্পড় দিল। বাচ্চাটা কিছু বুঝতে না পেরে আরো জোরে কান্না করে দিল। রুবি বুঝতে পারল সে কি ভুল করেছে। তারপরে মেয়েটাকে বুকে জড়িয়ে অনেকক্ষণ কাঁদল। একটু পর মেয়েকে শান্ত করে খাইয়ে ঘুম পাড়াতে পাড়াতে বলতে লাগলো, আম্মু অনেক খারাপ, তোমায় মেরেছে। কিন্তু কি করব বলো, মাথায় রক্ত উঠে গিয়েছিল। আচ্ছা বলো তো, তোমার দাদার বাড়ি সবাই আমার সাথে এমন করে কেন? এমন তো না ওনারা তোমার নানা বাড়ি থেকে বেশি বড় লোক, আমরা সবাই তো মধ্যবিত্ত। রুবির কথায় ছেদ পড়ে দরজায় কড়া শব্দে। বাইরে থেকে আওয়াজ ভেসে আসে, আম্মু, আম্মু। রুবি বুঝে তার বড় মেয়ে উম্মে হানি ডাকছে, তাই ছোট মেয়ে হামরাকে বিছানায় রেখে দরজা খুলে দেয়। 4 বছরের একটা পুতুল ঘরে প্রবেশ করে। গোলাপি ফ্রক সামনে বব কাটা চুলের হানির নিষ্পাপ চেহারাকে আরো সুন্দর করে তুলেছে। আম্মু, ক্ষুধা বলে হানি কাঁদতে থাকে। রুবির মনে পড়ে সে কোন সকালে সে হানিকে খাইয়েছে। এখন দুপুর গড়িয়ে প্রায় বিকাল হতে চলেছে। এত ঝামেলার মধ্যে মেয়েকে খাওয়াতে ভুলে গিয়েছিল রুবি। হানি বোনের পাশে বসো, আম্মু খাবার আনছে। হানি লক্ষ্মী মেয়ের মতো বিছানায় উঠে হামরার পাশে বসে পিঠে হাত বোলাতে লাগলো। রুবি গেল খাবার আনতে। রুবি খাবার বাড়ছিল তখন তার শাশুড়ি হাফসা বেগম এলেন। বৌমা, তুমি এইখানে? ভালো হইছে। একখান কথা হনো, কাল সহালে এক জায়গায় যাওন লাগবো, তয় রয়ে থাইকো। জিমা, কোথায় যেতে হবে? হামিমের ফুপু ফোন করেছিল, একটা কোবরেজের কথা কইল। তার তাবিজ নাকি মেলা কামের, যারা গেছে সবতের কাম হইছে। তুমি গেলে এবার নাতি ওইবই। মা, এসব করে কোনো লাভ নেই। মুখ বাঁকিয়ে হাফসে বেগম বলে, লাভ না খেতি তোমারে ভাবতে কইছি কিরা, যা কইতেছি তাই করো, আমার নাতি লাগবো। রবি শাশুড়িকে বোঝাতে চেষ্টা করে, মা এগুলো কুসংস্কার, এগুলো বিশ্বাস করতে নেই। হাফসা বেগম দাঁত মুখ খিচিয়ে বলে, আরে আইসে আমার এই সংসার শিখানির লোক, বলি তোমার চেয়ে বহুত শিক্ষিতা মায়া দেখছি জীবনে।
তুমি তো মাত্র ইন্টার পাস, এত কথা কইও না। ডাক্তারে পরিষ্কার কইছে আগে 2বার সিজার হইছে, তাই এইবারে পরে তোমার আর বাচ্চা না হইতে পারে। আমি চাই তুমি এই বাধ্যা হো। আমার নাতনিগুলো সৎমার কাছে বড় হোক, এইটা আমি চাই না। যা তা কইতা হনো। বলে হাফসা গটগট করে সেখান থেকে চলে গেল। রবি দীর্ঘ নিঃশ্বাস ফেলে খাবার নিয়ে ঘরে গেল। হানি মেঝেতে বসে নিজ হাতে খাচ্ছে, কারণ রুবি নিজের মেয়েকে ছোট থেকেই সব রকম কাজ শিখিয়ে বড় করতে চায়। রুবি ঘরে বসে তার শাশুড়ির কথাগুলো ভাবছিল আর মনে মনে বলছিল, আমি পড়ব কি করে? অনার্স ভর্তির পরই তো বিয়ে হয়ে যায়। নিজের ঘরে তো আমি বলতে গেলে রাজকুমারীর মতো ছিলাম। মা বাবা ভাইয়া কেউ আমাকে কোনো কাজই করতে দিত না, যে আমি কোনোদিন ঘরে এক গ্লাস পানি গড়িয়ে খাইনি। সে আমি এবার এসে রোজ 5 জনের রান্না করেছি, এক হাতে পুরো ঘরের সব কাজ করেছি। যখন ননাস পুরো পরিবারের সাথে 2 দিন পর পর বেড়াতে আসে, তাদের হাসি মুখে আপ্যায়ন করেছি। হানির আব্বু আমাকে পড়ালেখা করতে কখনো বারণ করেনি, আবার উৎসাহ দেয়নি। কিছু স্বপ্ন প্রিয়জনের অবহেলায় মরে যায়। আমার পড়ালেখার ক্ষেত্রেই তাই হয়েছে। প্রথম প্রথম ঘর সামলে তাও পড়া চালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু যখন হানি পেটে এলো, সংসারের সব কাজ করে আর ইচ্ছে করেনি। তারপর তো রুবির আরও কিছু ভাবার আগেই মেয়ের ডাকে, আম্মু তেত। রুবি একটা মলিন হাসি দেয়, দেখে হামরা ঘুমিয়ে গেছে। যাও, বাসন রেখে হাত ধুয়ে এসো, হামরার সাথে ঘুমাও, কোনো দুষ্টুমি করো না। আচ্ছা, বলে হানি হাত ধুতে চলে গেল। রুবি রান্নাঘরে গেল নিজের কাজ করতে। রান্নাঘরের বেসিনে একগাদা এঁটো থালা বাসন আর হাঁড়ি পড়ে আছে। রুবির মনে পড়ল, বাবার বাড়িতে সে কখনো খেয়ে বাসন ধুয়ে রাখেনি, সব একা হাতে তার মা করেছে। আজ তাকেও একা হাতে সব করতে হচ্ছে। একবার রুবি ছোটা ভুঁইয়ার কথা ভেবেছিল, কিন্তু এখানে সেটা পাওয়া যায় না, কারণ রুবির শ্বশুর বাড়ি হলো টাউন এলাকায়। এই এলাকাটা গ্রামের ছোঁয়া কাটিয়ে ধীরে ধীরে শহর পরিণত হচ্ছে। পুরনো আধ পাকা বাড়ি ভেঙে অনেক নতুন বাড়ি উঠছে। রুবির শ্বশুরবাড়ি অবশ্য আগে থেকে ফ্ল্যাট বাসা, তার শ্বশুর আর চাচা শ্বশুরা মিলে করেছিল। 4 তলা বাড়িতে 2টা ফ্ল্যাট হামিমদের, একটা ভাড়া দেওয়া আছে অনেক বছর ধরে। রুবি বাসন মাজতে কষ্ট হচ্ছিল, তার খুব কাহিল লাগছিল। এবার গর্ভাবস্থার প্রথম দিক থেকে তার শরীর খুব দুর্বল লাগছে। কাজ শেষ করে শাশুড়ির কাছে গেল। হাফসা বেগম আর মৌমি সোফায় বসে জি বাংলায় সিরিয়াল দেখছিল। মা, একটা কথা ছিল। সিরিয়াল দেখায় ব্যাঘাত ঘটায় তারা দুজনে বিরক্ত হলো। কই কি কইবা? একটু আমতা আমতা করে রুবি বলে, মা, আমার শরীরটা ভালো যাচ্ছে না, তাই ভাবছিলাম টুকটাক কাজের জন্য একটা লোক রাখব। রাফিনের মা বলছিল একটা ছোটা ভুঁইয়া পাওয়া গেছে, আপনি বললে। তখনই কলিং বেল বেজে ওঠে। রুবি জানে এই বেল বাজার 1000বার বাজলেও তাকেই খুলতে হবে, তাই কথা বাদ দিয়ে দরজা খুলতে গেল। হামিম এসেছে। সে নিজের ঘরে যাচ্ছিল তখন হাফসা বেগম ডাকে, যাও কই, হুই না যাও, তোমার বউ কি কয়? দাঁড়িয়ে পড়ে হামিম। কি বলে? পাশ থেকে মৌমি মুখ বাঁকিয়ে বলে, তোর বইয়ের নাকি কাজের লোক লাগাবে, তার নাকি দুর্বল লাগে। কিছু বুঝতে না পেরে হামিম বলে, মানে? সেটা তুই তোর বউকে জিজ্ঞেস কর। কি হয়েছে হানিরাম্মু? তেমন কিছু না, আজকাল শরীরটা ভালো যাচ্ছে না, তাই একটা ছোটা বইয়ের সন্ধান পেয়েছিলাম। মাত্র 1200 টাকা নেবে, ঘর মোছা, বাসন মাজা, কাপড় ধোয়া করবে। তোমরা রাজি থাকলে। একটু চুপ থেকে হামিম চেঁচিয়ে ওঠে, তোমার কি মনে হয় আমি টাকার গাছ লাগিয়েছি যে ঝাঁকুনি দেবো আর টাকা পড়বে? দুটো মেয়েকে পয়দা করে বসে আছো, আর একটা মেয়ে হলে কি হবে আমি সে চিন্তায় বাঁচি না। আর তুমি আছো কিভাবে আরামায়েশে করবা তা নিয়ে। বলি, আমি কি জমিদার নাকি? ছোট্ট একটা চাকরি করি, সেই টাকায় কিভাবে সংসার চালায় শুধু আমি জানি। তুমি তো মেয়ে পয়দা করেই খালাস, মেয়েগুলোর ভালো বিয়ের ব্যবস্থা তো আমাকেই করতে হবে, তাই না? রুবি স্তব্ধ হয়ে ভাবে, হামিমও কি সবার মতো পুত্র সন্তান না হওয়ার জন্য আমাকে দায়ী করছে? সারাদিন এমন কি কাজ করো তুমি? তোমার কাজ মানে তো দুবেলা রান্না আর ঘর গোছানো, তার মধ্যেও কাজের লোক লাগবে? একরকম চেঁচিয়ে কথাগুলো বলছে হামিম। হামিমের কথায় তাল দেয় হাফসা, আরে, তোমার বই নাকি ঘর মোছা, কাপড় ধোয়া লাগা কাজের লোক লাগে। মৌমির কাপড় তো সে নিজেই ধুয়ে দেয়। আমার কোমরে ব্যথা তার লাগা, বছরখানেক তোমার বউ আমার একটা কাপড় ধোয়, আর বাকি সব তো তোমাদেরই। এজন্যই কাজের লোক লাগবো তার। হামিম তার মায়ের মনোভাব বুঝতে পেরে একটু নরম স্বরে আবার বলে, আমার মা সারা জীবন একা সংসার সামলেছে, কোনো কাজের লোক ছাড়া। এমন তো না তুমি চাকরি করো যে অফিসে যাবে, তাই কাজ সহজের জন্য কাজের লোক লাগবে। এখন যা কাজ আস্তে ধীরে করো, 7-8 মাস হলে যদি দেখি পারছো না তখন ভেবে দেখব। হামিম ঘরে চলে যায়। ঠিকমতো ছেলের কনফারি করতে না পারায় একটু মন খারাপ হয় হাফসা বেগমের। রাতে খাবার টেবিলে, বোমা, সহালে তৈয়ার থাইকো, আমার যেন ডাহুন লানাগে। আর হামিম আমারে কিছু টাকা দিও। কোথাও যাবে তোমরা? হামিম জিজ্ঞেস করে, হ, তোমার ফুপে একটা কবরেজের সন্ধান দিছে, দেহি গিয়া, যদি কাম হয় নাতি দেখিয়া মরতে পারি।
রুবি বোঝাতে চেষ্টা করে, মা এসব করে সত্যি কোনো লাভ নেই, আপনি কেন বুঝতে পারছেন না? হামিম যেন একটু বিরক্ত হলো। সে ভাবল, যদি এসব করে একটা ছেলে আসে তবে ক্ষতি কি? হানির আম্মু এত তর্কের কি আছে? আম্মু যখন বলছে একবার কি যেতে সমস্যা, টাকা তো আমি দিচ্ছি, এমন ভাব করছো যেন তোমার কষ্ট করে রোজগার করা টাকা দিয়ে যাচ্ছ। রুবি আর কিছু বলল না। পরদিন সকাল 6টায় সে কবিরাজের বাড়ি গেল। সেখান থেকে 11টার দিকে ফিরে এলো। এসে রুবি বমি করল। তারপর গোসল করে বের হয়ে ক্লান্ত হয়ে শুয়ে পড়ে। শনিবার অফিস বন্ধ থাকায় বাচ্চাদের হামিমি সামলিয়েছিল। রুবিকে এভাবে অসুস্থ হয়ে পড়তে দেখে প্রশ্ন করে, কোনো সমস্যা? কি হলো সেখানে? রুবি ক্লান্ত হয়ে চোখ মেলে। এত নোংরা জায়গায় কি বলবো? চারদিকে পায়খানার প্রস্রাবের বাজে গন্ধ। একটা পাগলকে সবাই কবিরাজ বানিয়ে রেখেছে। বাবা বাবা বলে ডাকছে। মা আমাকে লোকটার কাছে নিয়ে গেল। আমার মাথায় হাত দিয়ে দোয়া করতে বলল। লোকটা তার ময়লা হাতে আমার মাথার গালে ধরল। ভাবতে গা গলিয়ে উঠছে। বুঝতে পেরেছি। আচ্ছা বিশ্রাম করো। রুবি কখন ঘুমিয়ে গেল সে বুঝতে পারল না। ফোনের রিংটোনে ঘুম ভাঙে। দেখে তার মায়ের ফোন। হ্যালো আম্মু, তুই আজকে বিকেলে একবার আয় তো। কেন? এলি সব বলবো। আমি আর এসব নিতে পারছি না। আমি তোর শাশুড়ির সাথে কথা বলে নিয়েছি, তুই আয়। আচ্ছা। হামিম ঘরে এসে বলে, মা ফোন করেছিল, তোমাকে যেতে বলেছে। হুম। তুমি যাবে? হ্যাঁ। না হলে রাতে আবার আসবে কিভাবে? রুবির বাবার বাড়ি খুব বেশি দূর নয়। সিএনজি দিয়ে যেতে 40 মিনিট লাগে। তারা বেরিয়ে পড়ে। বাড়ি পৌঁছে রুবি বুঝতে পারল সেখানে খুব থমথমে পরিবেশ বিরাজমান। ভয়ে জড়সড় হয়ে এক কোণে চুপটি করে দাঁড়িয়ে আছে রুবির ভাবি লীনা। রুবি হামিমার বাচ্চাদের নিজের ঘরে বসিয়ে বাইরে বসার ঘরে যায়। কি হয়েছে? এত জরুরি তলব? রুবির মা নাহিদা মরা কান্না শুরু করলো। দেখ রবি, আমার কি সর্বনাশ হলো। তোর ভাই নিজের পছন্দ বিয়ে করে আজ আমার না খাওয়া মরার অবস্থা। এই মেয়ে আমার সাথে জানোই তাই ব্যবহার করে আমি কিছু বলি না। তাই আমি ঠিক করেছি হয় সে বাড়িতে থাকবে, না হয় আমি। আহ, আমো কি হয়েছে বলো তো? ভাবি আবার কি করেছে? কি করেছে? তোর ভাবি নাকি চাকরি পেয়েছে, এখন চাকরি করতে চায়। তুই আমাকে বল, সে চাকরি করলে আমার ঘরের কাজ কে করবে? নিজের মাকে আজ অনেক অচেনা লাগছে রুবির কাছে। সে একবার নিজের ভাবির দিকে তাকালো, একবার নিজের ভাইয়ের দিকে। ভাইয়া, তুমি কি বলো? আমি আর কি বলবো? আম্মু যা বলে তাই। দেখ, এ বাড়িতে থাকতে হলে লিনাকে আম্মুর কথা শুনে থাকতে হবে। রুবি অনেকক্ষণ চুপ করে রইল। তারপর লিনার কাছে গিয়ে ওর হাত ধরল। ভাবি, তুমি এ বাড়ি ছেড়ে চলে যাও। লিনা কিছু বুঝতে না পারে চোখ তুলে তাকালো। রুবি দেখে নীলার চোখ দুটো অসম্ভব ফুলিয়াছে। তুমি কার জন্য কাঁদছো? এরা কেউ তোমার দুঃখ বুঝবে না। এ দুনিয়াটা অনেক স্বার্থপর। আজ যদি তুমি এদের জন্য থেমে যাও, এরাই তোমাকে একদিন পায়ের নিচে পিষে দিবে। রুবির মা নাহিদা থমকে ওঠে। এসব কি কথা রুবি? তোমাকে আনা হয়েছে ওকে বোঝাতে, তাই তো করছি আম্মু। আমি ভাবিকে চোখে আঙ্গুল দিয়ে সত্যিটা বুঝিয়ে দিচ্ছি। রুবি, এত অবাক কেন হচ্ছ আম্মু? আমি সত্যি বলছি। ভাইয়া কি যেন বলছিলে? আম্মু যা বলবে তাই হবে? তাহলে তখন বিয়েটাও নিজের আম্মুর পছন্দে করতে। তোমাদের ছেলেদের সমস্যা কি জানো? নিজের মা আর বোন ছাড়া অন্য কারো কষ্ট চোখে পড়ে না। একটা মেয়েকে সুখের স্বপ্ন দেখিয়ে বিয়ে করে নিয়ে এসেছ, এখন তার স্বপ্ন তুমি নিজের হাতে ভেঙে দিচ্ছ। ছি, লজ্জা বলে কিছু আছে তোমার? রুবি, তুই একটু বেশি বলছিস না? না ভাইয়া, আমি অনেক কম বলছি। বিয়ের আগে থেকেই তো তুমি জানতে ভাবি লেখাপড়া জানা মেয়ে, সে একদিন চাকরি করবেই। কি হলো বলো, জানতে না? ভাবি বলেনি তোমাকে নিজের স্বপ্নের কথা? হ্যাঁ, কিন্তু বিয়ের আগে দেওয়া সব কথা কি রাখা সম্ভব? বিয়ের আগের জীবনটা আলাদা থাকে। আর ওর চাকরির কি দরকার? আমি তো কম কামাই করি না। তাছাড়া আজ বাদে কাল বাচ্চা হলে তাদের কে দেখবে? ভালো বলেছ। বিয়ে করার সময় শিক্ষিত মেয়েকে প্রয়োজন। কেন? তোমার বাচ্চাকে পড়ানোর জন্য? নাকি সবাইকে বলার জন্য যে আমি রোজ আমার উচ্চশিক্ষিত বউকে দিয়ে ঘরের কাজ করাই? নাহিদা খেকিয়ে উঠে বলল, তুই কি বলতে চাস ঘরের কাজ করা খারাপ? কখনোই না। আমি বলছি ঘরের কাজটাকে তোমরা যেভাবে মূল্যায়ন করো সেটা খারাপ। আচ্ছা, একবেলা রান্না করে 3 বেলা খেলে কি পেট খারাপ হয় তোমাদের? তবুও কেন একজনের 3 বেলায় রান্না করতে হয়? আমি তো তোদের জন্য সারা জীবন করেছি এসব। তখন তো তোর মায়া লাগেনি। আজ পরের বাড়ির একটা মেয়ের জন্য মায়ের বিরুদ্ধে কথা বলছিস? মা, তুমি ভুল করছো। আমি তোমার বিরুদ্ধে না, তোমার হয়ে কথা বলছি। মা, তোমরা শাশুড়িরা কেন বুঝতে চাও না? একটা মেয়ে নতুন সংসারে অনেক আশা নিয়ে আসে। তোমার দরকার নেই তাকে নিজের মেয়ের মতো ভালোবাসার। শুধু তাকে একটা মানুষ মনে করো। কিন্তু তোমরা তো ছেলের বউকে ঘরের কাজ করার আর ছেলের জন্ম দেওয়ার যন্ত্র মনে করো। রুবির ভাই বলে, রুবি নিজের মায়ের সাথে কেউ এভাবে কথা বলে না? কিন্তু আমি বলছি। আচ্ছা ভাইয়া, তুমি বলো, আমি কি ভুল বলছি? তুমি বলো। তোমার বিয়ের আগে সব কাজ তো আম্মুই করত। তাহলে ভাবি আসার পর সব কেন ভাবিকেই করতে হয়?
দুজনে ভাগ করে তো কাজগুলো করা যায়। তোমাদের বিয়ের 1 মাসের মধ্যে বাবা মারা গেল, কিন্তু দোষ কার হলো? ভাবির। সবাই বলল নতুন বউ অলক্ষী। কই, তোমাকে কেউ দোষ দিল না। বিয়েটা তো তুমিই করেছিলে। আসলে ভাইয়া কি বলো তো, কিছু জায়গায় আমরা ভুলে যাই এগুলো আল্লাহর প্রদত্ত। এতে ছেলে বা মেয়ে কারো কোনো হাত থাকে না। ভাইয়া, আমার কথা বুঝতে চেষ্টা করো। তুমি তোমার মাকে ভালোবাসো, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু নিজের স্ত্রীকে অবহেলা কেন করছো? তারও তো তোমার ওপর হক আছে। হামিম দরজায় দাঁড়িয়ে সব শুনছিল। নাহিদা জোরালো গলায় বলে, তুই যা খুশি বল, আর যাই হয়ে যাক। আমি চাই না লিনা চাকরি করুক। সে যদি চাকরি করে তবে বাড়িতে থাকতে পারবে না। পাঠিয়ে দাও ভাবিকে ফেরত। আর তাকে ফেরত পাঠিয়ে নিজে অপেক্ষা করো। কারণ তোমার মেয়ে হয়তো কিছুদিনের মধ্যে ফেরত আসবে। মানে, কি বলছিস এসব? তুই কেন ফেরত আসবি? ভয় পাচ্ছ কেন আম্মু? জানো তুমি ওই বাড়িতে আমার সাথে কি কি হয়? বিয়ের প্রথম দিন থেকে সবাই আমাকে কথা শোনায়। মনে আছে, বিয়ের সময় আমার শাশুড়িকে একটা শাড়ি দিয়েছিলে যেটার রং চলে যায়। পরে তার বদলে পরদিনই আরও 3টা শাড়ি পাঠিয়েছিলে। হ্যাঁ, সেটা নিয়ে এখন আমাকে সবাই কথা শোনায়। তুমি তো জানো বিয়ের আগে আমি কিভাবে ছিলাম। ঘরের কোনো কাজই করতাম না। আর এখন তুমি ভাবিকে দিয়ে যেমন কাজ করাও, তার দ্বিগুণ কাজ তোমার মেয়েকে ওই বাড়িতে একা করতে হয়। একটু ভুল হলে অশিক্ষিত, কোনো গুণ নেই, এমন হাজার কথা শুনতে হয়। হাইলাইট শুনবে? কাল আমার শাশুড়ি সাবধান করে দিয়েছে, যদি এবার ছেলে না হয় তবে তোমাদের জামাইয়ের আবার বিয়ে দিবে। রুবির ভাই এসব শুনে প্রচণ্ড রেগে যায়। এত বড় সাহস, আমার বোনের উপর অত্যাচার! তুই আগে বলিসনি কেন? ওদের কাউকে আমি ছাড়ব না, বলে সে উঠে দাঁড়ায়। বসো ভাইয়া, শান্ত হও। একটা কথা বলো, তুমি কোন মুখে হানির আব্বুকে বা ওই বাড়ির মানুষদের শোধরানোর কথা বলবে? সবার আগে নিজে বদলাও। আমার সংসারে আমি বুঝে নিব। মা, নিজের মেয়ের ভবিষ্যৎ ভেবে হলেও এবার বদলাও। রুবির মা স্তব্ধ হয়ে গেল। রুবি আর বেশিক্ষণ রইল না, চলে গেল। সারা রাস্তা সে হামিমের সাথে কোনো কথা বলেনি। বাড়ি ফিরে দেখে রুবির বড় ননদ মৌরি এসেছে। তাদের দেখতেই হাফসা বেগম বলে ওঠে, তোমরা আইসো? দেহ, মৌরি কি কয়? হামিম জিজ্ঞেস করে, কি বলে? মৌরি রুবির কাছে গিয়ে বলে, একটা ক্লিনিকের সন্ধান পেয়েছি। কয়েক মাস পর আলটা করে ছেলে না মেয়ে বের করা যাবে। যদি মেয়ে হয় তবে সেখানে গর্ভপাতের ব্যবস্থা আছে, যাতে পরবর্তীতে আবার তুমি মা হতে পারো। কথাটা শেষ হওয়ার আগেই মৌরির গালে সজোরে একটা থাপ্পড় দেয় রুবি। আজ সন্তানের উপর আঘাত এসেছে, তাই একজন মা বড় ছোট হওয়ার সকল সীমারেখা ভুলে গেছে। আমার বাচ্চার দিকে যদি আর কোনোদিন চোখ তুলে তাকিয়েছেন, আপনার চোখ আমি তুলে নিব। কথাটা বলে নিজেদের মেয়েদের নিয়ে গটগট করে ঘরে গিয়ে দরজা আটকে দেয় রুবি। ঘটনাটা এতটাই আশ্চর্যজনক আর অকস্মাৎ ছিল যে সবার বুঝতে একটু সময় লাগলো। সবার আগে মৌরি প্রতিক্রিয়া দেখায়। দুপা দিয়ে বারবার মেঝেতে আঘাত করে চিৎকার করে বলতে থাকে, এত বড় সাহস! ওই 2 টাকার মেয়ে আমার গায়ে হাত তুলে! জীবনে এ বাড়িতে আর আসবো না। এত বড় অপমান! হামিম নিজের বোনকে শান্ত করানোর চেষ্টা করে ব্যর্থ হয়। এদিকে মৌমি বলে, তোর বইয়ের এত সাহস কি করে হয়? যেখানে আমরা ভাই বোনেরা কোনোদিন আপার সাথে গলা উঁচু করে কথা বলিনি, সেখানে সে আপার গায়ে হাত তুলেছে। হাফসা বেগমও বলে, আমার মৌরির লগে এমন আচরণ! এক্ষুনি একটা বিহিত করো। হামিম এবার বিরক্ত হয়। আমার কোনো কথাই তো তোমরা শুনছো না। আমি বলছি তো রুবির ভুল হয়েছে, আমি ওর সাথে কথা বলবো। ভাইয়াকে থামিয়ে মৌরি বলে, থাক হামিম, তোর আর ন্যাকামো করে মাপ চাইতে হবে না। আজ বুঝতে পারছি বাবা মরে গেছে মানে বাড়ির সব শেষ। আমি আর আসবো না। বলে মৌরি বের হবে, তখন হাফসা বলে, খাড়াও, আমি তোমার লগে যাবো। হামিম নিজের মাকে আটকানোর জন্য বলে, আম্মু এসব কি বলছো? কোথায় যাবে? না বাপ, তোমার বইয়ের মতিগতি ভালো না, কোনোদিন আমারে ধৈর্য মারে। এই বসে পোলার বইয়ের মার খাতে চায় না। মমি, তুইও চল। হাফসার তার 2 মেয়ে চলে গেল। হামিম হাজার চেষ্টা করেও আটকাতে পারল না। অনেকক্ষণ দরজা ধাক্কানোর পর রুবি দরজা খোলে। রুবির 2 গালে ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় লাগিয়ে হামিম বলতে থাকে, খুব নারীবাদী হয়েছিস, আমার বোনের গায়ে হাত তুলিস! তোর এত সাহস, তোকে আমি মেরেই ফেলব। রুবি কোনো প্রতিক্রিয়া দেখালো না, যেন সে এটার জন্য প্রস্তুত ছিল। বাচ্চারা জেগে আছে, একটু পরে ঘুমিয়ে পড়বে। তুমি বসার ঘরে যাও, আমি আসি। রুবির কণ্ঠে এক অদ্ভুত দৃঢ়তা ছিল। রুবির এমন শান্ত আর দৃঢ় কণ্ঠে হামিম দমে যায়। সেজন্য হামিম তার কথা মেনে চলে আসে। কিছুক্ষণ পর রুবি আসে, হামিমের সামনে বসে, বলে, হানির আব্বু, তোমাকে কিছু কথা বলবো, একটু সময় হবে? হামিম নিজেকে অনেকটা সামলে নিয়েছে। বলো, তোমার কেন মনে হয়েছে আমি নারীবাদী? আমি ভাবিকে চাকরি করতে বলেছি তাই? তাই নয় কি? তোমার ভাবিকে তুমি উস্কে দিয়ে এসেছ। একটা সামান্য চাকরির জন্য একটা মেয়েকে নিজের সংসার ভাঙবার বুদ্ধি দিয়ে এসেছ। এগুলো সব উগ্র নারীবাদী কথাবার্তা। তাহলে বলবো, আমার কথা তুমি বুঝতে পারোনি।
তুমি কেন বেশিরভাগ মানুষই আমার কথা বুঝতে পারবে না? আমাদের সমাজের সমস্যা কি জানো? এখানে কোনো মেয়ে নিজের স্বপ্ন পূরণের জন্য লড়াই করতে চাইলে বা তার অধিকার নিয়ে কথা বললে তার গায়ে সবাই একটা উগ্র নারীবাদীর সিলমোহর বসিয়ে দেয়। কিন্তু এটা ভাবে না ওই মেয়েটাও একটা মানুষ, তারও একটা ইচ্ছা আছে। আসলে এই সমাজ মেয়েদের জন্য কিছু সাজ বানিয়ে রেখেছে, তার বাইরে কেউ ভাবলেই হয় সে নারীবাদী, না হয় বেয়াদব বলে গণ্য হয়। হামিম রেগে বলে, দেখো হানির আম্মু, আমার মাথা অনেক গরম। আম্মা, মৌমি বাড়ি ছেড়ে চলে গেছে। আপা বিয়ের পর প্রথমেই বাড়িতে এসে কাঁদল। তোমার এসব ঘ্যান ঘ্যান শুতে ভালো লাগছে না। তোমার বেশি সময় নিব না, আমার কথাগুলো একটু শোনো। সত্যি বলতে এই যে তোমরা ছেলেরা মেয়েদেরকে এমন নিকৃষ্ট পানি ভাবো, এর জন্য আমরা মেয়েরাই দায়ী। কারণ প্রত্যেকটা ছেলে মেয়ে তাদের মায়ের কাছ থেকে শিক্ষা পায়। আর তারা ছোটবেলা থেকেই দেখে বড় হয় মা কত ত্যাগ করে। মা সবার শেষে খায়, সবসময় সবচেয়ে ছোট মাছের টুকরো খায়, সবার জন্য সবসময় সব কাজ করতে প্রস্তুত থাকে, সবাইকে ভালো রাখতে চেষ্টা করে। এটা কি খারাপ? তোমার মতো আধুনিক মন মানসিকতার মেয়েরা কি করে বুঝবে মায়ের কষ্ট কি? আরে, তোমরা এখনকার দিনে মেয়েরা তো প্রসবের যন্ত্রণা পাও না, সোজা পেট কেটে বাচ্চা বের করে ফেলো। তোমরা মায়ের কষ্ট বুঝবে কিভাবে? একটা তাচ্ছিলের হাসি দিল রুবি। হাসালে হানির আব্বু। একটা মায়ের প্রসবের যন্ত্রণা বুঝতে পারো, কিন্তু সিজারের পর যে একটা মা সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যায় তা বুঝতে পারো না। আমি জানি না কি করে তোমার এসব ধারণা হলো। যেখানে হানির জন্মের সময় ৮ ঘন্টা ব্যথা সহ্য করার পরও প্রসব হয়নি, তাই বাধ্য হয়ে আমার সিজার করতে হয়েছিল। আমার মনে হয় না কেউ শখ করে তার পেটের ৭টা পর্দা কাটবে। যাই হোক, এটা নিয়ে আমি যতই বলি তোমার মানসিকতা বদলাবে না। কি যেন বলেছিলে, মায়ের কষ্ট বোঝা? তুমি বোঝো? মোটেই না। কিন্তু কেন বোঝো না তা জানো? কেন? কারণ তোমার মা ছোট থেকে কখনো তোমাকে সেটা বুঝতেই দেয়নি। কখনো তোমাকে বলেনি, খোকা তুমি রান্না করো, নিজের কাজ নিজে করো। শুধু তোমাকে কেন, নিজের মেয়েদেরও বলেনি। বিয়ের আগে এমন কখনো হয়েছে তোমরা সবাই নিজের মায়ের জন্য খাবার নিয়ে অপেক্ষা করেছ? তোমার মনে আছে কিনা জানি না, এ বাড়িতে আসার পর তোমার বাবা বেশ কয়েকবার তোমার মায়ের গায়ে হাত তুলেছিল। আমার কাছে কিন্তু ব্যাপারটা অস্বাভাবিক লাগেনি। কারণ আমরা যে যাই বলি, প্রায় প্রতিটা ঘরে একজন স্বামী তার স্ত্রীকে মাঝে মাঝে তর থাপড় দিবে, শাসন করবে। এটা আমাদের কাছে খুব স্বাভাবিক। আমি নিজে ছোটবেলা থেকে তাই দেখে বড় হয়েছি। তাই প্রথম যেদিন তুমি তোমার মায়ের কথা শুনে আমার গায়ে হাত তুলে, আমার আত্মসম্মানে একটু লাগেনি, বরং স্বাভাবিক লেগেছে। হামিম একটু নড়েচড়ে বসে। তুমি কি বলতে চাও আমাদের পরিবার আমাদেরকে নিজের বইয়ের গায়ে হাত তোলার শিক্ষা দেয়? সত্যি বলতে আমরা সবাই ভদ্রতার একটা মুখোশ পরে থাকি, যেখানে সবাই বলে মেয়েদের গায়ে কাপুরুষ হাত তোলে। এটা আমাদের বাড়িতে হয় না। কিন্তু সত্যটা হলো, এই কাপুরুষতা বেশিরভাগ পুরুষই করে, কেউ সবার সামনে, কেউ বা চার দেয়ালে। যারা মেয়েদের গায়ে হাত তোলায় এই কাজটা করে না তাদের সংখ্যা খুব কম। আর ব্যতিক্রম তো উদাহরণ নয়, হতে পারে না। তবে কি বলতো, এর জন্য আমরা মেয়েরাই দায়ী। আমরা নিজেদের একটা শৃঙ্খলে আবদ্ধ করে ফেলেছি, যার জন্য আজ মেয়েরা মেয়েদের শত্রু। তুমি কি আমার কথা শুনছো? মাথা নাড়িয়ে হামিম বলে, হ্যাঁ বলো তুমি। তুমি আমার বাবার বাড়ির কথাই ভেবে দেখো। দেখো, আজ যদি আমার ভাবি নিজের স্বপ্ন পূরণ করতে না পারে, তবে তার আম্মুর উপর একটা ক্ষোভ তৈরি হবে। তুমি নিজে বিবেচনা করে বলো, আম্মু যখন বৃদ্ধা হবে তখন ভাবি কি মন থেকে তার সেবা করতে পারবে? অথচ আম্মুর কিন্তু এরকম করার কথা ছিল না। আম্মুর উচিত ছিল ভাবির পাশে দাঁড়ানো। কারণ ছোটবেলা হতে আমরা শুনে এসেছি দাদি কিভাবে আম্মুর সাথে প্রতিনিয়ত খারাপ ব্যবহার করত। আম্মু চাইলে বিষয়টা থেমে যেত, কিন্তু এখন উল্টো হলো। একটা মেয়ে আবার অন্য একটা মেয়ের শত্রু হয়ে গেল। আমি বলছি না সব মেয়ে ভালো, খারাপ অবশ্যই আছে। কিন্তু যারা ভালো মনে সংসার করতে শ্বশুর বাড়ি আসে, তাদের মধ্যে বেশিরভাগই শাশুড়িকে কখনোই ভালোবাসতে পারে না, ভয় পায়। এর কারণ হলো, সেই শাশুড়িও ছেলের বয়কে ভালোবাসতে পারে না, হিংসে করে। তুমি দেখো না, মৌরিয়াপা ভয় পেয়ে আলাদা হয়ে গেছে। রুবিকে বাধা দেয় হামিম। দেখো, আপার ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন। বাচ্চাদের ভালো স্কুলের প্রয়োজনে আপা শ্বশুর বাড়ি থেকে আলাদা হয়েছে। আমি এটা বিশ্বাস করি না যে ভালো স্কুলে ভালো পড়া হয়। পড়ালেখাটা নিজের কাছে। যদি ভালো স্কুল বা টাকা ঢালতে ভালো পড়া হতো, তবে বড়লোক মা বাবার সন্তান উচ্ছনে যেত না। তোমার বোন চলে এসেছে কারণ সে নিজের শাশুড়ির সাথে খাপ খাওয়াতে পারছিল না। আর তোমার বোন জামাই একটা ভেড়া, তাই বউ যা বলেছে শুনেছে। আমাদের দেশে মায়েদের এটাই হলো প্রধান সমস্যা, যে তারা নিজের ছেলেদেরকে হয় ভেড়া না হয় মায়ের আজ্ঞাকারী হিসেবে বড় করে। আসলে ছেলেদের মধ্যে খুব কম আছে যারা এই দুই সারির বাইরে যেয়ে পড়ে। প্রথম সারির ছেলের জন্য তার বৃদ্ধ মা বাবা, এমনকি সে নিজে সারা জীবন ফল ভোগ করে। আর দ্বিতীয় সারির ছেলেদের জন্য তার বউ আর সন্তানরা কষ্ট ভোগ করে।
আর মেয়েরা কয় শাড়ির? একটা মেয়ে চাকরি করছে কি সংসার করছে তাতে কিছু যায় আসে না। কারণ যে সম্মান পায় সে চাকরি করলেও পায়, আবার না করলেও পায়। তাই আমার মতে মেয়েরা 3 শাড়ির, একটু ভীতু, 2 চালাক, 3 যাদের এই সমাজ নারীবাদী বলে। ভীতুরা সবার সাথে সংসার করে, চালাকরা আলাদা স্বামী নিয়ে থাকে, নারীবাদীরা একা থাকে। তোমাকে এত কথা বলে আমি এটাই বোঝাতে চাইছি যে আমি নারীবাদী নই, আমি ভীতু প্রকৃতির। ওই বাড়িতে ভাবির পক্ষে কথা বলেছি যাতে সে আমার বৃদ্ধা মা হলে তার সেবা পায়। কারণ একটা শিক্ষিত মেয়ে কখনোই তার অপূর্ণ স্বপ্নের বোঝা নিয়ে শাশুড়ির সেবা করতে পারবে না। আর এ বাড়িতে আপার গায়ে হাত তুলেছি কারণ তোমার বোন আমার ভেতরে থাকা মাতৃত্বকে আঘাত করেছে। ছেলে কিংবা মেয়ে যাই হোক সে আমার, তাই তাকে আপা মেরে ফেলার কথা বলেছে। সেটা শুনে আমি নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারিনি। হামিম উঠে দাঁড়িয়ে বলে, বুঝলাম তোমার কথা, এখন যাও ঘুমাও। আর একটা কথাই মাথায় ভালো করে ঢুকে নাও, কাল অফিস থেকে ফিরে যেন আমি আম্মু, আপা আর মমিকে বাসায় দেখি। একটু হতাশ হয়ে রুবি বলে, তোমার কি আমার কষ্টকে কষ্ট মনে হয় না? হামিম চেঁচিয়ে বলে, মনে হয় বলেই তো এতক্ষণ তোমার এই বালের প্যাচান শুনলাম। আমার আপার গায়ে হাত তুলেছো, তারপরেও কিছু না বলে সুযোগ দিচ্ছি। তুমি তাদের কিভাবে ফেরত আনবে তুমি জানো। আমার মা বোনকে বাড়িতে ফেরাতে না পারলে তোমারও আর এ বাড়িতে থাকার দরকার নেই। নিজের যুক্তি নিয়ে বাপের বাড়ি চলে যেও। হামিম ঘরের দিকে গেল, আর রুবি অসহায়ের মতো দাঁড়িয়ে রইল। তোমার ছেলে যদি তার বউকে এমনি এমনি ছেড়ে দেয়, আমি আর জীবনে তোমাদের বাড়ি যাব না আম্মা। হামিম আমার অমন বলায় না, আমি তারে সুশিক্ষা দিছি। মার বোনের অপমান সহ্য করব এতটা ছোট মানসিকতা তার না। হাফসা বেগম জোরালো গলায় কথাগুলো বলে, হলেই ভালো ভালো। হ্যাঁ গো, জামাইয়ের সাথে কি আর তোমার কায়জা হইছে? কাল রাতে মনে হইল সে কি আমরা আশাতে বেজার। বিরক্ত হয়ে মৌরি বলে, ওফ মা, কি যে বলো না। তুমি আমার বাসায় এসেছো, এতে কি কি বলবে? ঝগড়া হয়েছে তোমার মা বাবা আর ভাই বোনকে নিয়ে। তুমি তো জানোই আমার দেবর এখনো কোনো চাকরি করে না। ওই সংসারের সব খরচ তোমার জামাইয়ের পকেট থেকেই যায়। এখন নাকি আমার ননদকে দেখতে ছেলেপক্ষ আসবে, শাশুড়ি ফোন দিয়ে যেতে বলল। এবার বিয়ের খরচটাও আমার ঘাড়ে ফেলবে। তুমি বলো, যদি নিজের মা বাবা আর ভাই বোনের পেছনে সব টাকা খরচ করে, তাহলে আমার ছেলে মেয়ের কি হবে? আজকাল পড়াশোনা খরচ কত বেড়ে গেছে। তোমার জামাই তো এগুলো বুঝতে চায় না, সারাদিন ভাই বোনের ভবিষ্যৎ নিয়ে ভাবে। হাফসা বেগম বিজ্ঞের মতো বলে, তুমি কিন্তু কোনো ঢিল দিবা না। আরে, তুমি তো ঠিক কথা কইছো। সব টাকা দিয়ে দিলে তোমার সংসার কেমনে চলবো? তোমার পোলা মাইয়ার ভবিষ্যতের কি হইব? মমি একটু বিরক্তির স্বরে বলে, আমি সত্যি বুঝতে পারি না এসব ছেলেরা বিয়ে কেন করে। মা আর বোনের প্রতি যদি এতই টান থাকে, তাহলে বিয়ে না করলে পারে। ঠিক বলেছিস। তোর দুলাভাইয়ের মতো পুরুষদের কাছে পৃথিবী একদিকে আর মা বোন একদিকে। এক হলো দুলাভাই, যার জন্য মা বোন সব। আরেকদিকে ভাইয়াকে দেখ, বইয়ের আঁচল ধরে বসে আছে। সত্যি, এই হলো আমাদের কপাল বুঝলি। না হলে শ্বশুরবাড়ির জন্য এত কিছু করি তাও স্বামীর মন পায় না। আর রুবিকে দেখ, আমাদের সবসময় অপমান করেও কেমন স্বামীকে আঁচলে বেঁধে রাখছে। মৌমি চোখ মুখ ঘুরিয়ে বলে, আমি তো শাশুড়ি ননদের ঝামেলাতেই যাব না। শাশুড়ি থাকলেও চলবে, কিন্তু যে ছেলের বোন থাকবে তাকে কোনোদিন বিয়ে করব না। মমির কথা বলার ভঙ্গি থেকে হাফসা আর মৌরি হো হো করে হেসে ওঠে। তখনই মৌরির ফ্ল্যাটের কলিং বেল বাজার শব্দে থেমে যায়। মৌরি বলে, এমন সময় তো বউ আসে না, কে এলো? আপা দেখ, হয়তো দুলাভাই ভুল করে কিছু ফেলে অফিসে চলে গেছে। আমি যাব। আরে তুই বসে থাক, তোর দুলাভাই এমন ভুলে মনে না। হয়তো পাশের ফ্ল্যাটের ভাবি এসেছে, আমি দেখছি। মৌরি দরজা খুলে দেখে বোরকা পরে এক হাতে হানিকে ধরে এবং অন্য হাতে পাজা কোলে হামরাকে ধরে দাঁড়িয়ে আছে রুবি। মৌরি রেগে দরজা লাগিয়ে দিতে চাইলে রুবি অনেকটা জোর করে ভেতরে এলো। রুবিকে দেখে হাফসা আর মৌমি তেলে বেগুনে জ্বলে ওঠে। তুমি এই বাইত কি করো? আমার মায়ার বাপের বাড়ির সুখ কায়রা শান্তি হয় নাই, অহন এইখানে আইসো? ভাবি কোন মুখে এখানে এসেছো? আর আপা, তুইও বা কেমন? এই মহিলাকে ঢুকতে কিভাবে দিলি? একটু চিল্লাই মমি বলে, আরে সে তো জোর করে ভেতরে এলো। কি বলতো, পাড়ায় তো দুলাভাইয়ের মান সম্মান আছে। আর এই মেয়ে তো বড় ছোট মানে না। যদি দরজায় দাঁড়িয়ে কোনো নাটক করে কেলাঙ্কির শেষ থাকবে না। আমরা পাড়ায় মুখ দেখাতে পারবো না। আর এই মেয়ে বিদায় হও আমার বাড়ি থেকে এক্ষুনি। রুবি সবার কথা শুনল। হানিয়ার হামরাকে বসিয়ে দিল সোফায়। এরপর এমন কাণ্ড করল যাতে ঘরে 3 জন অবাক হলো। রুবি অত্যাধুনিক না হলেও অন্যায় মেনে নেওয়ার মতো মেয়েও না। শ্বশুরবাড়িতে প্রায় সবার বলা অন্যায় কথাগুলোর প্রতিবাদ করত, যদিও এতে কোনো লাভ হয়নি। তবে দ্বিতীয়বার মেয়ে হওয়ার পর সে জবাব দিতে ভুলে গিয়েছিল। তবুও গতকালের থাপ্পড়ে সবাইকে বুঝিয়ে দিয়েছিল সে এখনও প্রতিবাদ করতে ভুলে যায়নি। কিন্তু এখন রুবি যা করল তা কল্পনাতীত। রুবি সরাসরি মৌরির পা ধরে বসিয়ে কান্না করে দিল।
আপু, আপনার গায়ে হাত তোলা আমার অপরাধ হয়ে গেছে, আমাকে মাফ করে দিন। রুবির এরকম ব্যবহারে অবাক হলেও হাফসা বেগম মনে মনে খুব খুশি হলো, কিন্তু মুখে বলল, বোমা, তোমার ঢং করা বন্ধ করো। আমার মাইয়ারে অপমান কইরা অহন এসবের দরকার নাই। মমি তাল মেলায়, ভাবি, যত মেরে গরুদান করতে এসেছ। মৌরি নিজের পা সারিয়ে নিলে রুবি উঠে দাঁড়িয়ে দুহাত জোর করে কান্না করে বলে, আপু, আপনারা মাফ না করলে আমার যাওয়ার জায়গা নেই। আমার মেয়ে দুটির মুখের দিকে তাকিয়ে হলেও আমাকে মাফ করে দিন। আপু, আমি বাবার অনেক আদরের মেয়ে ছিলাম। বাবার বাড়িতে কেউ কোনোদিন আমার সাথে ধমকের সুরে কথা বলেনি। সবসময় সবার কাছে ভাইয়ার চেয়ে আমি বেশি আদর পেয়েছি। কিন্তু বিয়ের পর সব বদলে গেছে। মমি চিৎকার করে বলে, ভাবি, তুমি বলতে চাও বিয়ের পর আমরা তোমার উপর অত্যাচার করেছি? না মমি, আমি তা বলিনি। আমি শুধু বলেছি বিয়ের পর অনেক কিছু বদলে গেছে, যা আমি ঠিক মানিয়ে নিতে পারিনি। ভাবি, তাহলে আমাদের বাড়ি পড়ে আসে কেন? ফিরে যাও নিজের বাপের বাড়ি। রবি চোখ মুছে বলে, মমি, এত সহজ না যত সহজে কথাটা তুমি বললে। মেয়ের বিয়ে দিয়ে যেখানে মা বাবা নিশ্চিত হয়, সেখানে সে মেয়ে স্বামীর সাথে ঝগড়া করে ফিরে গিয়ে দুদিন থাকলে তাদের চেহারার খুশি চলে যায়। মেয়ের সংসার ভাঙবার ভয় তাদের চেহারায় ভেসে ওঠে। হাফসা বেগম বুঝতে পারল কথা বাড়িয়ে লাভ নেই। রুবি মাপ চেয়েছে, ওনার মনের আশা পূরণ হয়েছে। তাছাড়া মেয়ের বাড়িতে তো আর কয়দিন থাকা যায়। তাই তিনি গলার স্বর নরম করে বললেন, অত কিছুই যখন বোঝো, একটু সভ্য হয়ে থাকলেই পারো। হ্যাঁ মা, আমি আপনাদের সব কথা শুনব, শুধু পেটের বাচ্চা নষ্ট করা ছাড়া। আমাকে এবারের মতো মাফ করে দিন। তোমার কি আমারে পাষাণ মনে হয়? আমি কইছি আমার নাতি লাগবো, আর যার লগে অন্যায় করছো তার কাছে মাফ চাও। মা, আপনি একটু আবাকে বোঝান, যাতে উনি আমাকে মাফ করে দেয়। মা, আমি কথা দিচ্ছি এমন ভুল আর হবে না। আমি সারা দিন রাত নামাজ পড়ব, যত দোয়া হাদিসে আছে পুত্র প্রাপ্তির সব পড়ব। আপনারা দয়া করে বাসায় চলুন। মমি কৌতুকের স্বরে বলে, যাক, তোমার সুবুদ্ধি হয়েছে। আমি তো আর ভেবেছিলাম তুমি বাড়ি ছেড়ে চলে যাবে, নিজের মেয়েদের নিয়ে নতুন করে বাঁচবে, প্রতিষ্ঠিত হবে, অনেক বড় জায়গায় চলে যাবে, সমাজের বুকে উদাহরণ সৃষ্টি করবে। রুবি একটা মলিন হাসি দিয়ে বলে, এসব অনুপ্রেরণা আর সংগ্রামের কথা ইন্ডিয়ান সিরিয়াল আর সিনেমাতেই মানায়। আমাদের মধ্যবিত্ত মেয়েদের জন্য বাস্তব জীবনের গল্পটা অনেক কঠিন। যদি আমরা সোনার চামচ মুখে দিয়ে জন্মাই, তবুও কোনো লাভ হয় না। কেননা আমাদের আসল জীবন শুরু হয় বিয়ের পর। পুরো জীবন অন্যজনের উপর নির্ভর করতে হয়। তুমি বুঝবে না মমি, কারণ তোমার এখনো বিয়ে হয়নি। আমার এসব বোঝার কোনো দরকার নেই। তোমার সংসার তুমি বোঝো। রবি মৌরির হাত ধরে বলে, আপু বাড়ি চলুন। আমাকে মাফ করতে না পারলে আমাকে মারুন, যত ইচ্ছা থাপ্পড় দিন, তাও চলুন। এতক্ষণে মৌরি কথা বলে, আমাকে কেন নিয়ে যেতে হবে? ওরা দুজন গেলেই তো হবে। আপু, আপনার ভাই বলেছে আপনাদের সবাইকে যদি নিয়ে যেতে না পারি, তাহলে যেন আমিও যাতে বাড়ি না ফিরে যাই। আপনি বলুন, স্বামীর সংসার ছেলে আমার মতো একটা মেয়ে কোথায় যাবে? মৌরি একটু অবাক হলো। আমি মেয়ে কথা বলেছে? হাফসা বেগম বলে, কইছিলাম না, আমার পোড়ালে আমি সুশিক্ষা দিছি। নিজের বোনের অত বড় অপমান সে মুখ বুঝায় কিছুতেই মাইনা নিব না। মিলছে না আমার কথা? মৌরি বলে, থাক থাক, নিজের ছেলে সুনাম করতে হবে না। তোমার ছেলের জায়গায় সত্যিকারের পুরুষ হলে এতক্ষণে ভাবি হাসপাতালে ভর্তি থাকতো, না হলে তালাক খেয়ে বাপের বাড়িতে। হাফসা বলে, আমি আমার পোলারে এমন শিক্ষা দেই না যে বইয়ের গায়ে হাত উঠাইব। তুই চুপ কর। মৌরি যেন একটু বেশি শান্ত হয়ে গেল। সে চুপচাপ ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। হাফসা আর মৌমি আবার রুবিকে কথা শোনাতে লাগলো। আমার মাইয়ারে কোনোদিন একটা ফুলের টোকা দিয়ে দেখি নাই। তুমি তার ছোট হইয়া গায়ে হাত তুলছ, আল্লাহ তোমারেও মাইয়া দিছে। মমি দরজা ধাক্কায়, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া পায় না। ভাবি, আপা যদি অপমানে নিজের কোনো ক্ষতি করে, তোমাকে আমি দেখে নেব। আপা, দরজাটা খুলে দে। রুবিন এখন ওদের কথা চুপচাপ শোনা ছাড়া কোনো রাস্তা খোলা নেই, কারণ ওদের ছাড়া সে ওই বাড়িতে ফিরতে পারবে না। রুবি খুব ভালো করেই জানে, দুই মেয়ের মধ্যবিত্ত এক মায়ের পক্ষে নতুনভাবে শুরু করা গল্পের মতো সরল আর সুন্দর হয় না। সে চাইলেই যখন ইচ্ছা তখন ঘুরে দাঁড়াতে পারবে না, নতুন করে সব শুরু করতে পারে না। তাই যতক্ষণ পারছে রুবি দাঁতে দাঁত চেপে সব সহ্য করে যাচ্ছে। রুবির মতো আরও অনেকেই সহ্য করছে। দরজার ওপাশে একটা মানুষের সিদ্ধান্তের উপর রুবির ভবিষ্যৎ নির্ভর করছে। তাই সে অপেক্ষা করছে দরজা খোলার। রুবি, একটু ভেতরে এসো। মৌরির কথায় হাফসা আর মৌমির সাথে সাথে রুবিও অনেক অবাক হলো, কারণ মৌরির গলাটা অনেক নরম ছিল। রুবি ভেতরে গেলে মৌরি আবার দরজা বন্ধ করে দেয় আর রুবিকে বসতে বলে। দুজনেই খাটের ওপর বসে। রুবি, তোমার আমাদের সবার ওপর অনেক রাগ, অনেক অভিযোগ, তাই না? রুবি মাথা নাড়িয়ে বলে, না আপু, বিশ্বাস করেন এমন কিছু না।
মৌরি একটু হেসে বলে, না, তোমার কথা আমি বিশ্বাস করতে পারলাম না। কারণ আমি জানি তুমি কোনোদিন এসব কষ্ট ভুলতে পারবে না। রুবি, তোমাকে একটা সত্যি কথা বলি। তুমি হয়তো জানো না, তোমার এত কষ্টের প্রধান কারণ কিন্তু আমি। আপু, অবাক হচ্ছ? আমি কখনো ভাবিনি তোমার কাছে ভুল স্বীকার করব। কিন্তু আজ তোমাকে দেখে অতীতের কিছু পাতা খুলে গেল। একটা কথা বলছি, শোনো। আজ তুমি যে কাজটা করেছো, সেই একই কাজ আমাকেও করতে হয়েছিল। তফাৎ এই, আমি তোমার চেয়ে বয়সে আর সম্পর্কের বড়। কিন্তু আমি যার পা ধরেছিলাম, সে আমার চেয়ে দুই দিক দিয়ে ছোট ছিল। আজ যেমন তোমার কোনো দোষ নেই, সেদিন আমারও কোনো দোষ ছিল না। এটা মীরের আব্বুও জানত। সবচেয়ে আশ্চর্যের কথা শুনবে, আমার বাবার বাড়ির কাউকে সেদিন আমার পাশে পায়নি। আপু, এটা কি করে সম্ভব? দুলাভাই তো সবসময় আপনার পক্ষেই কথা বলে। মীরের আব্বু আগে এমন ছিল না। আমার মেয়ে লতা জন্মের পর আমি একদিন ওকে তার কোলে দিয়ে বলেছিলাম, এই মেয়েও একদিন আমার মতো শ্বশুর বাড়িতে গিয়ে বিনা অপরাধে কারো পা ধরে মাপ চাইবে। আমি চাই তুমি নিজের মেয়ের এমন দশা দেখো। এরপর মীরের আব্বু কেমন হয়ে গিয়েছিল। লতাকে সে আবার একটু বেশি ভালোবাসে। এরপর আমার কথাগুলো বুঝতে চেষ্টা করত। এর কয়েক মাসের মধ্যেই আমাকে নিয়ে সে আলাদা হয়ে যায়। আপু, কিছু মনে না করলে বলবেন কি হয়েছিল? একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে মৌরি বলে, বড় কোনো ঘটনা না। তুমি তো জানো আমার প্রেম করে বিয়ে। জানি না কেন আমার শাশুড়ি মা আমাকে ঠিক পছন্দ করতেন না। ওই বাড়িতে আমাকে এত কাজ করতে হতো যে জেদ করে পড়ালেখায় ছেড়ে দিলাম। আরেকটা গোপন কথা বলি, তোমার বিয়ের পর আম্মা যখন তোমার প্রশংসা করত, তখন আমার নিজের শাশুড়ির ব্যবহার মনে পড়ত। তাই আমি দায়িত্ব নিয়ে আমার কানে তোমার নামে বিষ ঢেলেছি। আমি যখন দেখি তুমি নিজের পড়া চালিয়ে যাচ্ছ, তোমার শ্বশুর বাড়ির কেউ কোনো আপত্তি করছে না, তখন আমার খুব হিংসা হয়েছিল। তাই আম্মার মমিকে বলে তোমার ঘাড়ে এত কাজের বোঝা চাপিয়েছি যে তুমি যেচে পড়া বন্ধ করে দিলে। রুবি ভাবতে লাগলো পুরনো দিনগুলোর কথা। বিয়ের পর শ্বশুরবাড়ির লোক প্রথমে সত্যি অনেক ভালো ছিল। স্বামীর কাছ থেকে উৎসাহ না পেলেও হাফসা বেগম সময় বলতেন, মায়া গো, পায়ের নিচে একটা শক্ত জমিন লাগে। আমরা মধ্যবিত্ত, তাই বাপের বাড়ির কোনো কিছুর আশা করো না বৌমা। নিজে কিছু একটা করো। যাই হোক, পড়ালেখা বন্ধ করো না। কিন্তু ধীরে ধীরে সব বদলে যায়। মমতাময় শাশুড়ি কেমন যেন হয়ে যায়। এসবই হয়েছিল মৌরির ঘন ঘন যাতায়াতের পর। এইদিকে মৌরি বলছে, একদিন ঘটনাচক্রে আমি আমার ননদকে একটা ছেলের সাথে রিকশার মধ্যে দেখি। ওরা একটু বেশি কাছাকাছি ছিল। আমি বাসায় এসে ননদকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে সে সবার কাছে নালিশ করে আমি নাকি তার চরিত্র নিয়ে খারাপ কথা বলেছি। এটা শুনে পুরো পরিবার আমার উপর চড়াও হয়। মীরের আব্বু কি বলেছিল জানো? কি? সে বলেছিল, আমার বোনকে কি নিজের মতো চরিত্রহীন ভেবেছিস যে প্রেম করবে? ওই একটা কথা যথেষ্ট ছিল আমার সমস্ত ভুল ভাঙার জন্য। সেদিন ওই বাড়িতে নিজের জায়গাটা বুঝতে পেরেছিলাম। তাই আমি এই বাড়ি ছেড়ে চলে আসি। কিন্তু কিছুদিন পর আমার মা বাবা দুশ্চিন্তা বেড়ে যায়। কারণ মীরের আব্বু আমার সাথে কোনো যোগাযোগ করছিল না। তাই মেয়ের সংসার বাঁচতে আমার মা বাবা গিয়েছিল আমার শ্বশুরবাড়ি সমঝোতার জন্য। কিন্তু তাদের শর্ত ছিল আমাকে আমার ননদের পা ধরে মাপ চাইতে হবে। তাহলে আমাকে তারা ফেরত নিবে, তা না হলে মীরকে নিয়ে যাবে। আমার বাবার বাড়ির লোকজন বলেছিল বাচ্চা রেখে বাবার বাড়ি ফিরে আসতে। কিন্তু 3 বছরের বাচ্চার মুখের দিকে তাকিয়ে আমি তা করতে পারিনি। আপু, আপনি দ্বিতীয়বার পড়ালেখা শুরুর কথা কেন ভাবিনি? ঠিক যে কারণে তুমি ভাবনি। 2-3 বছর পড়া বন্ধ ছিল। এমন না যে আমার মনে হয়নি পড়াশোনা চালিয়ে যাওয়া উচিত। কিন্তু ওই যে একটা কথা মাথায় সবসময় আসতো, কি হবে এত পড়ে? সে তো চুলা গুতন লাগবে। সত্যি বলতে যখন পড়ালেখা বন্ধ করেছিলাম, তখন এর গুরুত্ব না বুঝতে পারিনি শুধু চাকরি করার জন্য পড়ালেখার প্রয়োজন এমন নয়। পড়ালেখা আমাকে জীবনে যে কোনো সময় ঘুরে দাঁড়াতে সাহায্য করবে, আমাকে আত্মবিশ্বাসী করে তুলবে। আর এখন এসব বুঝতে পারছি, তখন পড়ালেখার অতি আগ্রহটাই হারিয়ে ফেলেছি। আসলে সবকিছু একটা বয়স থাকে, তাই সময় মতো সব করতে হয়। তুমি জানো কিনা জানি না, আমি 4র্থ বর্ষে এসে পড়া বন্ধ করেছিলাম। শুধু একটা বছর কষ্ট করে পড়তে পারলে জীবনটা অন্যরকম হতো। এখন হারিয়ে কাঁদি। আপনার শ্বশুরবাড়ির লোকেরা কখনো আপনার ননদের সত্যিটা জানতে পারেনি আবার। কিছুদিন পর যখন আমার শ্বশুরের মেয়ে বিয়ে ঠিক করতে চেয়েছিল, তখন সে পরিষ্কার বলেছিল তার সম্পর্ক আছে। সবচেয়ে হাস্যকর ব্যাপার ছিল, সবাই বুঝতে পেরেছিল আমার দেখা ছেলেটা আর ননদ যার কথা বলছে সে এক। তাও একজনও আমার কাছে মাপ চায়নি। এমনকি মীরের আব্বু একবারের জন্য বলেনি তার বা তার বোনের ভুল ছিল। ওই ঘটনা সবাই এমনভাবে ভুলে গিয়েছে যেন কিছুই হয়নি। আপু, আপনার গায়ে হাত তোলার জন্য আমি মাপ চাইছি। একজন মা হিসেবে তুমি ঠিক করেছ। তবে এখন আমি চাই না
তোমার মেয়ে হোক। তুমি সত্যি বলতে, আমি এটাই চাইনি আমার কোনো মেয়ে হোক। এমনকি আমি এটাই চাই না পৃথিবীতে কোনো মেয়ের জন্ম হোক। কারণ মেয়ে হলেই হয় দুঃখ সহ্য করবে, না হয় আর একটা মেয়ের দুঃখের কারণ হবে। আপু, আপনার ধারণা সম্পূর্ণ ভুল। নারী মানে ত্যাগ, নারী মানে মহিমান্বিত। দু একজনের ভুলের জন্য পুরো জাতিকে দোষী করবেন না। হাদিসে আছে, আল্লাহ খুশি হলে কন্যা সন্তান দেন। হ্যাঁ, তা ঠিক। কিন্তু আমার কথাটাও একটু ভেবে দেখো, মেয়েদের শত্রু মেয়েরা হয়। আমার শ্বশুরবাড়িতে আমার সব অসুবিধার জন্য কোনো ছেলে দায়ী ছিল না, দুটো মেয়ে দায়ী ছিল। তোমার শ্বশুরবাড়িতেও তোমার সব অসুবিধার জন্য আমি দায়ী, একটা মেয়ে। এবার বলো, আল্লাহর রহমত অভিশাপ হয়ে গেল না? কি করব? আপু, তাহলে আমাদের বদলাতে হবে। নিজের সন্তানদের সুশিক্ষা দিতে হবে, নিজেদের দুঃখ বুঝতে হবে। একটা মেয়ে আরেকটা মেয়ের দুঃখ তখনই বুঝতে পারে যখন সম্পর্কে মেয়েটি তার বোন বা মা হয়। কোনো কোনো সময় তো বোন বোনের সংসার ভাঙে, কিন্তু যখন এই সম্পর্ক বদলে যায়, দুঃখ বোঝার বদলে দুঃখ দেয়। না আপু, এটা হলে আজ আপনি কেন আমার দুঃখ বুঝতে পারলেন? কে বলেছে আমি তোমার দুঃখ বুঝতে পারছি? তাহলে আমাকে আজ এসব বললেন কেন? জানি না কেন বলছি, তবে তুমি আমার পায়ে ধরায় আমার ভেতরটা ভেঙে গেছে। চলো বের হই। দরজা খুলে হাফসা আর মৌমিকে কিছু বলার সুযোগ দিল না মৌরি। মা, বাড়ি চলো। আমি মীরের আব্বুকে ফোন করে দিয়েছি, স্কুল ছুটি হলে মীরকে নিয়ে আসবে। রুবি রিকশায় বসে ভাবছে আজ ফজরের সময় ঘটে যাওয়ার ঘটনার কথা। হামিমের সব কথা শোনার পর রুবি সিদ্ধান্ত নিয়েছিল, যাই হয়ে যাক, সকাল হলে সে মেয়েদের নিয়ে বাড়ি ছেড়ে চলে যাবে। কিন্তু সকালে ফজরের নামাজ শেষ হলে হামিম যায় নামাজে রুবির পাশে বসে রুবির হাত ধরে বলে, হানি রাম্মু, আমি পিছে যাচ্ছি। মা, বোন আর নিজের স্ত্রী সন্তানদের মাঝে তোমরা সবাই তো মেয়ে, তাহলে কেন একটু মিলেমিশে থাকতে পারো না? তুমি জানো না বড়াপা কত কিছু সহ্য করেছে। আমি জানি সে ভুল, তাও তাকে আমি কখনো কিছু বলি না, একটাই কারণ, সে তার বাড়িতে সুখী না। আমি বুঝতে পারছি আমি তোমাকে অনেক আঘাত করেছি, কিন্তু বিশ্বাস করো এবারই শেষ। তখন থেকে আমি নিজের বুদ্ধিতে চলবো। একাধারে ভালো ছেলে, ভাই, বাবার স্বামী হয়ে দেখাবো। তুমি শুধু ওদের একবার ফিরিয়ে আনো। তোমরা মেয়েরা কেন বোঝো না, আমরা ছেলেরা স্ত্রী, সন্তান, মা বোন সবাইকে নিয়ে ভালো থাকতে চাই। আমি জানি তুমি ভাবো আমি আম্মাকে বেশি গুরুত্ব দিই, কিন্তু বিশ্বাস করো আমার কাছে তোমরা দুইজনই গুরুত্বপূর্ণ, কিন্তু জায়গাটা আলাদা। আমি স্বীকার করছি আমি ভুল করেছি, কিন্তু আমাকে শোধরানোর সুযোগ দাও। রুবি কোনো কথাই বলছে না, রাগ না অভিমান সে নিজেই বুঝতে পারছে না। রুবির নীরবতা দেখে হামিম বলে, আমি আম্মাকে আনতে গেলে উনি আসবে না, এলেও হয়তো আরও 1 সপ্তাহ আপার বাড়ি ঘুরতে হবে। তুমি গেলে আজই চলে আসবে। তুমি যেতে না চাইলে আমি জোর করব না, কিন্তু বিশ্বাস করো আমার আপা মানুষটা খারাপ না। একটা ঘটনা ওকে এমন করে দিয়েছে। সবার সাথে মিলেমিশে থাকা বোনটা আমার এখন কারো ভালো দেখতে পারে না। হামিমের কথাগুলোর মানে রুবি এখন বুঝতে পারছে, যদি সে এখানে না আসতো তবে আরো বড় ভুল বোঝাবুঝি হতো। তবুও রুমির মনে বারবার কিছু প্রশ্ন উকি দিচ্ছে। একটা মেয়ে কি সত্যি আর একটা মেয়ের শত্রু হয়? আচ্ছা, হামিম কি সত্যি ভালো হয়ে গেছে, নাকি নিজের মা বোনকে ফিরিয়ে আনার জন্য সব অভিনয় করেছে? না হলে কয়েক ঘন্টায় একটা মানুষ কিভাবে এত বদলে যেতে পারে? সবাই রুবির শ্বশুরবাড়ি এলো। মৌমি আর হাফসা হাসপাস করছে মৌরির পরিবর্তন দেখে। বাড়ির ভেতরে যেতেই রুবির ফোনে তার ভাইয়ের ফোন এলো। রিসিভ করতেই ওপাশ থেকে রুবির ভাই কান্না করতে করতে বলে, রুবি তুই জলদি আয়। নিজের ভাইয়ের ফোন পেয়ে বাড়ি এসে জানতে পারে রুবির ভাবি লীনা মা হতে চলেছে। রুবির বাবার বাড়িতে বাঁধভাঙা খুশির মধ্যে রুবি ভাইকে প্রশ্ন করে, তোর যদি মেয়ে হয় কি করবি ভেবে দেখেছিস? রুবিন আমার প্রশ্নে হকচকে গেল রুবির ভাই। কি বলতে চাইছিস তুই? আমি বলছি একটু ভেবে দেখিস, তোর মেয়ে হলে তার জন্য কি ভবিষ্যৎ নির্ধারণ করবি? সে কি আমার মতো বাবার পছন্দে বিয়ে করবে, নাকি ভাবির মতো নিজের পছন্দে? কিন্তু একটা কথা মনে রাখিস, দিন শেষে তারও কোনো নিজস্বতা থাকবে না, স্বপ্ন থাকবে না। একটু ভেবে দেখিস, তুই যেভাবে ভাবির স্বপ্নকে নষ্ট করলি, সেভাবে তোর মেয়ের স্বপ্নটাকে নষ্ট করবে। রুবির ভাই চুপচাপ লিনার পাশে গিয়ে ওর হাত ধরে বলে, আমাকে মাফ করো, তুমি চাইলে এখন চাকরি করতে পারো। লিনা কাঁদো কাঁদো গলায় বলে, কিন্তু এখন আমার বাচ্চা হবে, আর বাড়িতে কত কাজ। কেউ কিছু বলার আগেই রুবির মা এসে বলে, বলি, তুমি কোন কাজের কথা বলতেছ? আমরা কি রাক্ষসের পরিবার নাকি, যে বাড়ির কাজ করে অফিস করতে পারবা না? অনেক মেয়ে 8 মাস বাচ্চা পেটে নিয়ে অফিস করে। আরে, আমি তো 9 মাসের পেট নিয়েও শ্বশুরবাড়ির ধান সিদ্ধ করছি, আর তুমি সামান্য অফিস করতে পারবা না? খালি কাজ ফাঁকি দেওয়ার ফান্দি। লিনা সহ সবাই হতভম্ব হয়ে যায়, কিন্তু রুবির মা বলেই যায়, শোনো, আমার নাত নাতনি যাই হোক, তাকে আমি ডাক্তার বানাবো। আর একটা কথা, তোমার প্রথম বেতন দিয়ে আমাকে একটা সুন্দর শাড়ি কিনে দিও। কেনার সময় আমাকে নিয়ে যাও। কি বলো তো, তোমার স্বামী তো জীবনে তোমাকে ছাড়া আর ভালো কিছু পছন্দ করতে পারলো না।
কি নিয়ে যাবে তো? লীনা দৌড়ে এসে শাশুড়িকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। কেউ কোনো কথা বলে না, কারণ এই সময়টা ভালোবাসা ভাগ করে নেওয়ার জন্য কথা বলার জন্য নয়। রুবি মনে মনে বলে, মরি আপু, আজ আপনি ভুল। আমি প্রমাণ করে দিয়েছি মেয়েরা মেয়েদের শত্রু না সহযোগী হতে পারে। একদিন সবাই সেটা বুঝতে পারবে। রুবি যাওয়ার সময় লীনা তার হাত ধরে বলে, তোমাকে ধন্যবাদ দেওয়ার ভাষা আমার জানা নেই। ভাবি, ধন্যবাদ দিতে হবে না, এর বদলে একলা কাজ করলে হবে। কি কাজ? ছেলে বা মেয়ে যাই হোক, তাদের মানবতার সুশিক্ষা দিও, যাতে কখনো কোনো অন্যায় সহ্য না করে। আর যখন ছেলের বউ আসবে, তখন তাকে মেয়ে বানানোর দরকার নেই, শুধু তার প্রাপ্য সম্মান দিও। রুবি শ্বশুরবাড়ি ফিরে আসে। সন্ধ্যায় রুবির বিচার বসে। হাফসা বেগমের নাতি চায়, দেখ বাবা, তুমি যদি কিছু না করোস, তয় আমারে গ্রামে পাঠাইয়া দাও। আমি এইটা দেখতে পারম না আমার বংশ নির্বংশ হয়ে যাইতেছে। হামিম বলে, আম্মা এভাবে বলো না, আল্লাহ দিলে কি করার আছে। মৌরি বলে, আম্মা, তুমি কি কোনো নবাবের বংশের যে বংশ না রক্ষা করলে রাজত্ব আরেকজন নিয়ে যাইব? মা, বংশে কিছু হয় না, কর্মে হয়। তুমি কথা কইও না মা, না জানি রবি কি জাদু করেছে যে একদিনে তোমরা ভাই বোন বদলে গেলা। মমি বলে, আম্মা চুপ করো তো, তুমি কেন বুঝতে পারছো না এরা কেউ তোমার কথা শুনবে না। সবাই ভাবির মিষ্টি কথাই ভুলে গেছে। আর আপা, তুই কি ভুলে গেছিস যে ভাবি তোর গায়ে হাত তুলেছে? না, আমি ভুলিনি। তবে তুই ভুলে যাচ্ছিস যে তুই একটা মেয়ে হয়ে তোর সংসার হবে। তুই যতই বলিস 1000 জনকে বেছে একজনকে বিয়ে করবি, কিন্তু ভাগ্য বদলাতে পারবি না। তুই আমাকে অভিশাপ দিচ্ছিস? না, বোঝাচ্ছি নিয়তি কাউকে ছাড় দেয় না। আপা, সময় আছে, ভালো হয়ে যা। মমি আর হাফসা চলে গেলে হামি মৌরিকে বলে, আপা, তোকে কি বলে ধন্যবাদ দিব? দরকার নেই ধন্যবাদের। শুধু নিজের স্ত্রী আর সন্তানদের খেয়াল রাখ। মনে রাখবি, একটা মেয়ে তোকে আবার বিশ্বাস করেছে, তাই তুই সে বিশ্বাস নষ্ট করবি না। যখন তার তোকে প্রয়োজন হবে, হাজির হবি। না হামিম, সত্যিই বদলে গেছে। কখনো কখনো মানুষ কোনো কারণ ছাড়াই বদলায়। হামিম যে বদলেছে রুবি সেই কথা বুঝতে পারে যখন তার তৃতীয় মেয়েকে নিয়ে হাসপাতাল থেকে বাড়ি আসে। পাড়ার সবাই এসেছে দেখতে। এর মধ্যে হামিমের চাচি শান্তা বেগম প্রথম আক্রমণ করে, কি গো মৌরির মা, এবারও মেয়ে, তোমার ভাগ্যটাই খারাপ। তোমার ছেলে এতগুলো মেয়ের বিয়ে কেমনে দিবে? হামিমের মা সাই দিয়ে বলে, আমার কপালে একটা নাতিও নাই। তার উপর ডাক্তার কইল বৌমার আর বাচ্চা হইব না। হাই হাই, এ কি বললা? আরে আমার বৌমারে দেখো, দুইটা ছেলে। মৌরি পাশ থেকে বলে, আপনি এক কাজ করেন চাচি, একটা মাইক আর রিক্সা ভাড়া করেন। তারপর রিক্সায় বসে মাইকিং করেন, প্রিয় এলাকাবাসী, আমার দুই নাতি হাফসার কোনো নাতি নাই, তার ছেলের 3 মেয়ে। শান্তা বেগম দাও দাও করে জ্বলে ওঠে, মৌরির মা আমায় ডেকে এনে অপমান করতেছ? মৌরি বড়দের সাথে কিরকম আচরণ? হাফসা ধমক দেয়। হামিম এবার মুখ খোলে, আপা ঠিক বলেছে আম্মা, তাদের ডাকা হয়েছে যাতে আমার বাচ্চা হবার আনন্দটা তারা ভাগ করে নেয়। কিন্তু তারা তো আমার বাচ্চা ছেলে না মেয়ে তা নিয়ে আলোচনা করছে। মৌমি বলে, ভাইয়া, তুই চাচিকে এভাবে বলতে পারিস না। ওনারা সবাই তোর ভালোর জন্য বলেছে, তোকে আমার ভালো দেখতে হবে না। তুই তোর কাজ কর, সারাদিন আমার বউকে কথা শোনাচ্ছিস আর চগলখড়ি করছিস, এগুলোই করতে থাক। আমি চগলখোর? এত বড় অপমান! মৌরি বলে, এতদিনে আমার ভাই মানুষ চিনতে পেরেছে। শান্তা বেগম টিটকারি করে, মৌরির মা, তোমার ছেলেকে তো তোমার বৌমা বশ করে ফেলেছে, নিজের ব্যবস্থা করো। কয়দিন পর তো ভাত দিবে না। সেদিন সবাই মুখ চুন করে বের হয়ে গিয়েছিল, অনেক বছর পর। হামরাকে পাত্রপক্ষ দেখতে এসেছে। পাত্রের মা বলে, তোমরা 3 বোন, কোনো ভাই নেই? না, এমন বাড়িতে জেনে শুনে ছেলের বিয়ে দেব না। মৌরি বিরক্ত হয়ে জিজ্ঞেস করে, কি সমস্যা? সমস্যা হলো, এই মেয়ের সাথে বিয়ে হলে তার পুত্র সন্তান হবে না, আর আমার বংশের বাতি জ্বলবে কেমনে? আমার নাতির মুখ কিভাবে দেখব? আপনি কি সম্রাট আকবরের বংশধর? মানে মানে আমার ভাতিজিকে পছন্দ না হলে আমার কিছু বলার নেই, কিন্তু তাকে বিয়ে করলে ছেলে হবে না, এই চিন্তা যদি মাথায় থাকে, তবে বলবো, আমাদের ছেলে পছন্দ হয়নি, আপনারা আসতে পারেন। পাত্রপক্ষ চলে গেলে হামরা রুবিকে বলে, তোমার এলেম আছে, না হলে এসব জোগাড় কই থেকে করো? রুবি কিছু বলার আগে মৌরি বলে, একটা আমার ননদের জন্য জোগাড় করে দাও। 2বার ডিভোর্স হওয়ার পর এখন শুধু ভাইয়ের টাকায় শপিং করে আর আমাকে জ্বালায়। রুবি বলে, আপু, ছেলে তো সব দিক থেকেই ভালো, কিন্তু এমন মানসিকতার হবে ভাবতে পারিনি। আম্মু, তুমি ছেলে দেখা বাদ দাও। মৌরি হামরাকে সামান্য ধমকে বলে, দেখ হামরা, দোষ তোর। আরে সেই আমলে আমি প্রেম করে বিয়ে করেছি, আর এই যুগের মেয়ে হয়ে কিনা তোরা 3 বোন অ্যারেঞ্জ ম্যানেজ করবি? তোর বড় বোনও তাও বিয়ে করে সংসার করছে, আর তুই বিয়ে করবি বলছিস, কিন্তু ছোটটার সামনে তো বিয়ের নামই নেওয়া যায় না। হ্যাপির কথা বাদ দাও তো ফুপি, সে অন্য গ্রহের প্রাণী, সে মা বাবাকে ছেড়ে যাবে না, আর আব্বু তার কথাই তাল দেয়। আমাদের 3 জনের মধ্যে তো তাকে আব্বু বেশি ভালোবাসে। তুমি শোনো, আমি কেন অ্যারেঞ্জ ম্যারেজ করতে চাই? কেন?
আরে ফুপি, অ্যারেঞ্জ ম্যারেজে একটা আলাদা থ্রিল আছে। তুমি বুঝতে পারবা না। তুমি বললে তোমার জন্য দেখি। তোমার ননদ এত জ্বালাচ্ছে, আর ফুপা তো বুড়ো হয়ে গেছে। তবে রে, ফুপুর সাথে দুষ্টমি। হামরার কথা শুনে হাফসা ছাড়া সবাই হাসতে থাকে। পরদিন বসার ঘরে মমি এসেছে। সে রুবির কাছে জোর হাত মাপ চাইছে। ভাবি, আমাকে মাফ করো। এসব আমার কর্মফল। আমার এখন কি হবে? কোথায় যাব? মমি, এমন করছো কেন? কিছু হবে না তোমার। ভাই আর দুলাভাই গেছে তো তোমার স্বামীর সাথে কথা বলতে। আসলে মৌমি ননদের ঝামেলা ছাড়া বিয়ে করেছে। তার স্বামী বাবা মেয়ের একমাত্র সন্তান। কিন্তু মৌমির 4 মেয়ের কোনো ছেলে নেই। এতদিন সব ঠিক থাকলেও এখন তার স্বামী বলছে আবার বিয়ে করবে, কারণ তার ছেলে প্রয়োজন। হাফসা বেগম মাথায় হাত দিয়ে বসে আছে। দরজায় কলিং বেল। দরজা খুলতেই শান্তা বেগম দাঁড়িয়ে তার ছেলের বউকে নিয়ে। শান্তা প্রায় দৌড়ে হাফসার কাছে এসে বলতে লাগলো, আমার 2 নাতি ইয়াবা ব্যবসার কেসে ফাইসা গেছে। তুমি তোমার বড় নাতিন হানিরে একটু কইবা। সে তো ম্যাজিস্ট্রেট, যদি কিছু করতে পারে। হাফসা বেগম মাথা নাড়িয়ে শুধু হ্যাঁ বলে। রুবির ঠোঁটের কোনো শুধু এক চিলতে বাঁকা হাসি ফুটে ওঠে। সেই হাসির মধ্যে লুকানো প্রশান্তি শুধু মৌরি বুঝতে পারে। সমাপ্তি। কৃতকর্মের শাস্তি নিয়ে তো সবাই গল্প লিখে। আমি ভিন্ন কিছু লেখার চেষ্টা করছি। আমি এই গল্প দিয়ে শুধু এটা বোঝাতে চেয়েছি, মেয়েরা যদি মেয়েদের সাথে শত্রুতা না করে, একে অন্যকে সহায়তা করে, তবে সংসারের অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে। জানি না পেরেছি কিনা, কমেন্ট করবেন। ভুলভ্রান্তির জন্য ক্ষমা প্রার্থী। ধন্যবাদ।